হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আচ্ছা, সবার কাছে প্রথমেই কিন্তু আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ শোনা কথায় আমাদের আজকে কিন্তু ঘটনা আসেনি। আর কেন আসেনি সেটা আমি তোমাদেরকে একদম ঘটনা শেষে গিয়ে জানাবো। হ্যাঁ, তবে কিন্তু যেরকম ঘটনা দিতে পারিনি সেটা খুবই খারাপ লাগার বিষয়, কিন্তু কেন ঘটনা দিতে পারিনি সেটা তোমরা শুনলে সবাই খুব খুশি হয়ে যাবে। একটা কিন্তু গুড নিউজ আছে। হ্যাঁ, সাথে থাকতে হবে একদম শেষ পর্যন্ত। আর বলতে পারি আজকের ঘটনাটা কিন্তু আমাদের বেহালা থেকে রঞ্জনা পাঠায় বোন কিন্তু দারুণ একটা ঘটনা, নিজের জীবনের অভিজ্ঞতা। ঘটনাটা সবাই মনোযোগ সহকারে শোনো। আর হ্যাঁ, আর একটা কথা, যারা আমাকে দিয়ে তোমরা তোমাদের প্রয়োজনে কাজ করিয়েছো, হয়তো অনেক চিন্তায় আছো যে জিনিসগুলো আসছে না কেন। তোমরা গত সপ্তাহে আমাকে কাজগুলো দিয়েছিলে, তোমরা জানো মাঝখানে ছুটি ছিল, তারপর আমি তারাপীঠও গেছিলাম কিছু কাজের জন্য। দেন তোমাদের বলে রাখি, চিন্তা করো না, এই সপ্তাহে তোমরা আশা করছি শনিবারের আগে সবাই কিন্তু হাতে পেয়ে যাবে জিনিসগুলো। তাহলে চলো এবার কন্টিনিউ করি। আজকে আমাদের রঞ্জনা বোন, ওর বয়স হচ্ছে 23 বছর। ও কিন্তু একটি মানে অফিসে চাকরিও করে। অফিসের নামটা আমি বললাম না, যদিও রঞ্জনা কিন্তু আমাকে বলেছে। আজকের ঘটনাটা রঞ্জনাকে ঘিরে। রঞ্জনা বলে, দিদি ভাই, আমি হয়তো হিসাব করে বলতে পারবো না কতদিন ধরে তোমার ঘটনা আমি নিয়মিত নীরব দর্শক। আমি বলতে পারবো না। আমি আজ হয়তো 3-3.5 বছর হয়ে গেছে তোমার ঘটনাগুলো শুনি, তোমার পুরনো ব্লগসগুলো আমি দেখি। দিদিভাই, এখন আমাদের বাড়িতে এরকমই নিয়ম হয়ে গেছে, প্রত্যেক দিন রাতে, সারাদিন তো সবাই কাজের ব্যস্ততার মধ্যে থাকে। বাবা মা স্কুল টিচার, বাবাও একটি গভর্নমেন্ট সার্ভিস জব করেন, আমিও একটি অফিসে জব করি। আমি বাড়ির একটি মাত্র কন্যা সন্তান, সবাই বাইরে থাকি। কিন্তু রাতের বেলা মানে এমন একটা হ্যাবিট হয়ে গেছে, ডাইনিং টেবিলে তোমার তোমার ভয়েস না শুনলে, তোমার ঘটনা না আসলে আমরা পুরনো ঘটনা রিপিট করে করে শুনি, খাবার মুখে ওঠে না। তো এই কথাগুলো শুনে সত্যি খুব ভালো লাগে, সত্যি। আচ্ছা, এবার ঘটনায় ফিরি, অনেকগুলো কথা বলে সময়টা নষ্ট হলো। আমাদের রঞ্জনা বোন বলে, দিদি ভাই, আমার যখন 19 বছর বয়স, তখন আমি ক্লাস 12-এ পড়ি। আমি একা একটা মানে জায়গায় টিউশন পড়তে যেতাম। আমি জায়গাটা কোথায় সেটা বলবো না, উঠতে যেতাম। ওখান থেকে আসা যাওয়া করতাম। একটি রক ছিল, ওই রকের ওখানে মানে বেদি টাইপ করা। তো আমি কিন্তু বাসে করে নামতাম, নেবে ওখান থেকে একটা গলি ছিল, রাস্তা পার হেঁটে যেতাম, বেশ ফাঁকা ভেতরটা। তো স্যারের কাছে আমি যেতাম, অনেকেই যেত। ওই রকে বসে থাকা কিছু ইয়ং, আমাদেরই বয়সী চ্যাংড়া ছেলে অনেকেই বসে থাকতো। আসতে যেতে অনেকেই খুব ভালো, ওরা ছেলেগুলো সত্যি মানে পাড়ার খুব ভালো, মিষ্টি মিষ্টি কথা বলতো। এমনকি বৃষ্টির সময়, বৃষ্টিকালে ওরা আমাদেরকে বলতো, আসুন আসুন আসুন, ভিতরে দাঁড়ান, এখন কি করে যাবেন, বা এরকম। অনেক সময় মেন রোড থেকে বাস বন্ধ থাকলে অটো ডেকে নিয়ে আসতো, নিজেরা গিয়ে ভিজে ভিজে। এরকমই যাওয়া আসা করতে করতে একটি ছেলের সাথে আমার ভালোবাসার সম্পর্ক হয়। দিদি ভাই, ছেলেটিকে দেখতে খুব সুন্দর। ছেলেটার নাম ছিল তুহিন। ছেলেটাকে আমার দেখে ভালো লাগতো। যখন কথা বলতাম না, আসা যাওয়া করতাম, দেখতাম, তখন থেকে ছেলেটাকে আমার খুব ভালো লাগতো। তো ছেলেটাকে ভালো লাগতে লাগতে ছেলেটাও হয়তো আমাদের এত বান্ধবীর মধ্যে কোথাও গিয়ে যেন ছেলেটাও আমাকে ভালোবাসতো। ও যে বলে না, মানে মনের না একটা টান আছে, দেখবে 10টা ছেলের মধ্যে একটা ছেলের প্রতি তোমাকে যদি মানে মনে টানে, তাহলে ভাববে সেই ছেলেটারও তোমার প্রতি মনে কিছু তো একটা হচ্ছে। তা একদিন এরকমই বৃষ্টির সময় মোটামুটি একটা অটো ডেকে নিয়ে আসে। ওই ছেলেটাই গিয়ে খুব মানুষের সাহায্য করতো নিয়ে আসতে, আর সবাই চলে যায়। আমি কি জানি থমকে যেন দাঁড়িয়ে পড়লাম। খুব আবেগবশতই মনে হচ্ছিল আজকে ছেলেটার সাথে একটু কথা বলবো, আজকে একটু রাত হোক, বাড়ি তো যাবই, বৃষ্টি পড়ছে, বাড়ির লোক অতটাও চিন্তা করবে না মেয়ে কোথায় আড্ডা দিচ্ছে। এমনিতে বাজে হ্যাবিট আমার ছিল না। আমাদের অঞ্জনা বলে, দিদি ভাই, আমি ওখানে দাঁড়িয়ে থাকি,
আরও যারা ছিল মেয়েরা, কিছু আমাদের ক্লাসে কিছু সিনিয়র, তারা ওই তুহিন একটি অটো ডেকে দেয়, সবাই প্যাকটাপ হয়ে অটোতে বসে যায়। আমার আর জায়গাও ছিল না, আমার বাড়ি অন্যদিকে আর ওদের বাড়ি অন্যদিকে, ওরা যার মতো বেরিয়ে যায়, আমি একা দাঁড়িয়ে আছি। তুহিন একা ছিল না, ওর সাথে আরও তিনটে বন্ধু অলরেডি ওখানে আগে থেকে আড্ডা দিচ্ছিল। সবাই যখন চলে যায়, ওর 3 বন্ধু আর তুহিন তাস খেলছে। তুহিন কোথাও গিয়ে ঝাড়ি দিয়ে দিয়ে আমাকে দেখছে, আমি ওর দিকে তাকিয়ে রয়েছি। তুহিনকে এত সুন্দর দেখতে, মানে যে কোনো মেয়ের ওকে দেখে ভালো লাগবেই। তুহিন আমাকে বলল যে আপনি বাড়ি যাবেন না? আপনার বাড়িতে কেউ চিন্তা করছে না? আপনি একটা মেয়ে এত রাত এখানে দাঁড়িয়ে আছেন, আমরা 4টে ছেলে, আপনি তো আমাদের চেনেন না। আমি তখন বললাম, না না, তুমি আসলে মানুষের যেভাবে সেবা করো, তোমাকে দেখে আমার সাহসটারও বাড়ছে। তুমি থাকতে আমার কোনো ক্ষতি হবে না। তুহিন আমার দিকে একটা অন্যভাবেই তাকালো। যাই হোক, এত দূর পর্যন্ত ঘটনাটা বললাম। তোমরা ভেবো না এটা কোনো প্রেমের গল্প, গল্পটা কিন্তু অন্য। আমাদের অঞ্জনা বলে, দিদি ভাই বাড়ি চলে যাই। বৃষ্টি প্রচুর হচ্ছিল, বাড়ি যেতে যেতে 11টা বেজে যায়। এমনিতেই ভালো দিনও 9টা 9:30 বাজতো। মা বাবা একটু চিন্তা তো করছিল, ফোনে চার্জ ছিল না বলে ফোনটা সুইচ অফ হয়েছিল। বাড়িতে যেতে যেতেই মা বলল, কিরে এত দেরি? অঞ্জনা কোথায় ছিলিস? এই বৃষ্টির মধ্যে পুরো ভিজে গেছিস। মাকে বললাম, হ্যাঁ বৃষ্টি পড়ছিল, বাস ছিল না, দাঁড়িয়েছিলাম, বাস লেট। যাই হোক, মা বলল, যখন এরকম বৃষ্টি হবে তখন আর পড়তে যাস না, দরকার নেই, বাড়িতেই থাক, খুব চিন্তা হয়, একটা মাত্র মেয়ে। তারপর মা আমাকে বলল যে বৃষ্টি যখন হবে তখন স্যারের কাছে যাবি না, ওই স্যারের কাছটাই অনেক দূর ছিল। আর আমারও কিন্তু যেতে ইচ্ছা করতো না, আর কোথাও কি যেন আমি তুহিনকে দেখার জন্যই যেতাম। তো পরের দিন খুব বৃষ্টি হচ্ছে, আমি জোর করে মাকে বললাম না, যেতেই হবে, স্যার নালে বকা দেবেন। মা বললো ফোন করে দে। আমি বললাম না, আজকে যেতেই হবে। গেলাম। জানি না, হয়তো ছেলেরা এরকম মেয়েদের প্রতি একটা অদ্ভুতভাবে আকৃষ্ট হয়, আমি ছেলেটার প্রতি হয়েছিলাম। দিদিভাই বলতে কোনো লজ্জা নেই, আস্তে আস্তে ছেলেটার প্রতি আমার এত ভালোবাসা পড়ে যায়, বিশ্বাস করবে না, আমি রাতে না ওকে নিয়ে স্বপ্ন দেখতাম, কোনো আজে বাজে স্বপ্ন না, কিন্তু স্বপ্ন দেখতাম যেন ওর সাথে আমি হাঁটছি, হাত ধরে। যেইখানটা ওরা বসে গল্প করতো, তাস খেলতো, আমি দেখতাম চোখে যেন ওইখানে আমি ওর সাথে বসে গল্প করছি, একটা সময় কাটাচ্ছি। প্রায় সময় আমি এইগুলো দেখতাম। রাতের বেলা এরকম মনে হতো যেন আমি ওকে ছাড়া সত্যি বাঁচবই না, আমি থাকতেই পারবো না। ওকে এত অল্প দিনে এরকম ভাবে, মানে একটা ওকে এত অল্প দিনে এরকম ভাবে একটা মানুষের প্রতি একটা মানুষের টান, এত ভালোবাসা পড়ে কি করে? কিন্তু দিদিভাই, আমি পরের দিন যখন যাই, তুহিনকে আমি যাবার সময় দেখলাম তুহিন একটা চাদর মুড়ি দিয়ে বসে আছে। একা একা ভাবলাম, কালকে বৃষ্টিতে ভিজেছে, ওই সবাইকে হেল্প করে না, অটো এনে দেবে ডেকে ডেকে, কার কি লাগবে সবতে ও আছে। এখন জ্বর হয়েছে। চাদর মুড়িরই খুব কাজ ছিল। আসার পথে ওকে আর দেখলাম না। 2টো ছেলে বসেছিল, আমি আর জিজ্ঞেস করলাম না, চলে আসি। প্রায় কিন্তু প্রত্যেক দিনই যেতে আসতে দেখি তুহিনকে। এরকম করে দিদিভাই মনটা খুব খারাপ হতে লাগে। একটা মাস আমি না ছেলেটাকে আর দেখতাম না। এবার কোথাও গিয়ে একটা লজ্জা লাগতো যে বন্ধুগুলোকে জিজ্ঞেস করবো, ছেলেগুলোকে, যে আরে তোমার সাথে যেই ছেলেটা থাকে, সবাইকে খুব সাহায্য করে, ওই ছেলেটা দেখছি না, কি ব্যাপার? কাউকে বলার সাহসটা পেতাম না। যাই হোক, আমাদের অঞ্জনা বলে, দিদিভাই 1 মাস পর একদিন আমি বৃষ্টি পড়ছে ওখানে দাঁড়াই, তো দেখলাম অনেকগুলো ছেলেই রয়েছে কিন্তু তুহিন নেই। তো দাঁড়িয়ে রয়েছি, সবাই আমার দিকে না দেখছে, ঘুরে ঘুরে আমার দিকে দেখছে। আমি তখন বললাম যে আচ্ছা ভাই, তোমাদের একটা কথা বলবো। তো ওরা তখন নিজেরা নিজেদের মতো কথা বলছিল, তো বলছে হ্যাঁ দিদি বলো। আমি বললাম আচ্ছা ভাই, এখানে তোমাদের সাথে একটা ছেলে থাকতো না, ফর্সা করে, নাকটা খুব চোকা, লম্বা চওড়া, খুব সুন্দর দেখতে, আবার এখানে মাথায় খোপা করতো চুলে। হ্যাঁ,
ছেলেটা কোথায়? তখন বলল, কোন ছেলেটা দিদি? পাশ থেকে সামনে একটা ছেলে ওই ছেলেটাকে বলল যে, আরে তুহিনের কথা বলছে রে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু নামটা জানি, বলিনি। তখন ওর মধ্যে আরেকটি কালো করে ছেলে ওই পাশে বসেছিল, পা গুটিয়ে জল খাচ্ছিল। ও জলের ছিপি আটকাতে আটকাতে বলল বোতলের, আরে তুহিন দিদি আপনি জানেন না কিছু? আমি বললাম, না আমি তো এখানে থাকি না। বললো, আপনার বাড়ি কোথায়? আমি তখন বললাম, আমার বাড়ি বেহালা। বলছে, ওই জন্যই, আপনি আশেপাশে থাকলে বুঝতেই পারতেন, ও তো মারা গেছে। এই কথা বলতে না, উফ, মুখের ভিতরটা ধরাস করে উঠলো, সারা শরীর যেন আমার অবশ হয়ে গেল। আমি বললাম, তুহিন মারা গেছে? আমি তখন বললাম যে, তোমরা কি বলছো? হ্যাঁ, তুহিন মারা গেছে? কি করে মারা গেছে? আর সত্যি কথা বলতে, আমি ওকে 1 মাস আগে আমি এখানে দেখেছি, ও মারা গেছে। তখন বলছে, হ্যাঁ দিদি আপনি জানেন না, ওর আসলে ঠান্ডা লেগেছিল, নিউমোনিয়া হয়ে গেছিল। ও ওরকম মানে মানুষের রোদে জলে বৃষ্টিতে মানুষের খুব হেল্প করতো। ঠান্ডা লেগে গেছিলো, গরিব ঘরের ছেলে ছিল দিদি, মা বাবা বাঁচাতে পারিনি। আর নিউমোনিয়া হলে মানুষ সহজে বাঁচেও না। করে খুব কষ্ট পেলাম। ওখান থেকে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আসছি, রাস্তাটা পুরো ফাঁকা। 2 চোখ দিয়ে যেন কত দিনের ওর সাথে আমার একটা সম্পর্ক, যেন আমার বুকের ভিতরটা হালকা হয়ে গেল। কেউ যেন পুরো বুকটা জুড়ে, আমার অন্তরটা জুড়ে বসেছিল। আজকে মনে হচ্ছে পুরো মানে নিঃস্ব, আমি শূন্য। আমি কাঁদতে কাঁদতে কোনো রকমে এসে বাস রাস্তায় উঠতে দেখলাম সেই ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, হাওয়াও চলছে। তার মধ্যে দেখলাম একটা বাস দূর থেকে আসছে হরেন দিতে দিতে। কোনো রকমে বাসে উঠলাম। উঠে আমাকে কন্ডাক্টর বললো, সিটে বসবেন না, নতুন বাসটা ছিল, সিট খারাপ হয়ে যাবে, কেন আপনি পুরো ভিজে গেছেন। আমি বাসে উঠে একদম পেছন দিকে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। আমার যখন গন্তব্যস্থলে আসে আমি নেমে চলে যাই বাড়ি। আমাকে মা দেখে বলল, কিরে তুই এরকম করে ভিজেছিস কেন মা? হ্যাঁ, একটা মাথায় প্লাস্টিক তো বেঁধে নিতিস। হ্যাঁ, আর আমার যথেষ্ট বড় চুল কোমর পর্যন্ত। বলছে, এত বড় চুল, তুই ভিজে এসছিস, ঠান্ডা লেগে যাবে। আমি কোনো কথা বললাম না, মনে মনে একটাই কথা বলছিলাম, তুহিনের মতো যেন আমারও নিউমোনিয়া হয়, আমিও যেন মারা যাই। আমারও আর ভালো লাগছে না। আর সত্যি কথা বলতে, আমাদের অঞ্জনা বলে, দিদিভাই ওই ছেলেটির সাথে না আমি কোনোদিন ফোনে কথা বলেছি, না আমি কোনোদিন ওকে প্রপোজ করেছি, না ও কোনোদিন আমাকে প্রপোজ করেছে। জানি না, ওকে আমি অন্তর দিয়ে ভালোবাসতাম। সেই ভালোবাসাটা আমার নীরব ছিল, আমি কোনোদিন বলতে পারবো তাও আমি কোনোদিন জানতাম না। আর আজ তো নেই আমাদের অঞ্জনা বলে দিদিভাই। তারপরেই আমাদের এক্সামটা শেষ হলো, ছুটি পড়লো, টানা ছুটি। আমি গেলাম পিসির বাড়িতে। আমি গেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে পিসির বাড়িতে, আর সেই উদ্দেশ্যটাই আমি ওখানে গিয়ে সফল করলাম। আমার পিসির 2 ছেলে 1 মেয়ে আর আমি, 4 জন। আমরা ডিসাইড করলাম আমরা প্ল্যান চার্ট করব, কারণ ওরা এসব ভূত প্রেত এসব বিষয় নিয়ে খুব একটা ইন্টারেস্টেড ছিল, আমার পিসির ছেলে মেয়েরা। আমি তখন ভাবলাম যে যদি আমি ওকে একবার ডাকতে পারি, ওরা আত্মাটাকে, ও কি আসবে না? এত ভালো মানুষ ও ছিল। আমাদের অঞ্জনা বলে, দিদিভাই আমার জীবনের খুব ভুল আমি করেছি। আমি শান্তিপুরে আমার পিসির বাড়ি, আমি অত দূরে গিয়ে আমি ওই তুষারের নাম করে আমি প্ল্যান চার্ট করলাম। দিদিভাই আমি জানি না, যখন প্ল্যান চার্ট করছি ওদের ওপরের ঘরে ওর মা বাবা নিচে রয়েছে, বলা হয়েছে তোমরা কেউ আসবে না, আমরা আসবো, খেতে কেউ ডাকবে না, আমাদের কেউ ডিস্টার্ব করবে না। আমরা যখন উপরে তুহিনকে যখন আমরা প্ল্যান চার্ট করে ডাকি, তখন কারোর একজনের অস্তিত্ব আমরা বুঝতে পারি রুমের মধ্যে। চারপাশের পর্দাগুলো অনবরত উড়ছে, মোম যেগুলো জ্বালিয়েছিলাম মোমবাতিগুলো মনে হচ্ছে হাওয়ায় দুলছে, যেখানে পাকা অফ, ফ্যান অফ, যেখানে ঘরের জানলা গেট সব বন্ধ। তাহলে হাওয়া কোথা থেকে আসবে? আমরা সবাই ভয় পাচ্ছি, কিন্তু
হয়তো আমি বেশি ভয় পাচ্ছিলাম। ওরা এইসবগুলো করে বাড়িতে প্রায়, কারণ ওরা ভিডিও কলে দেখিয়েছে, অনেকবার এরকম করেছে। আমি প্রচণ্ড ভয় পাই, বুকের ভিতরটা না অস্থির করছে, বুঝতে পারছি কেউ একজন উপস্থিত আছে। আমি আমার যে পিসির বড় ছেলে ওকে বললাম, দাদা তুই জিজ্ঞাস কর, তুহিন, তুমি তুহিন? আমি যখন আমার বড় দাদাকে বলছি জিজ্ঞেস কর কে আছো এখানে, তুহিন আছো, আমি বলছি, তখন আমার কথায় মানে এমনভাবে একটা মানে হাওয়ার মতো একটা কি বলবো সাউন্ড, একটা হ্যাঁ আমি, ঠিক একটা মানে এর থেকেও ভারী ফাটানো একটা গলার ভয়েস বলল হ্যাঁ আমি। আমি তখন বললাম, তুহিন তুমি আমাকে চিনতে পারছো তুহিন? আমি পড়তে যেতাম, চিনতে পারছো তুহিন? তোমার ঠান্ডা লেগে তোমার নিউমোনিয়া হয়ে মারা গেছে তুহিন। তুহিন জীবিত অবস্থায় তোমাকে বলতে পারিনি তুহিন, আমি তোমাকে ছাড়া কি করে থাকবো, আমি তোমাকে খুব ভালোবাসি যে। কোথাও থেকে পুরো ঘরটা না একদম শান্ত হয়ে গেল। আমাদের অঞ্জনা বলে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, ওই যে দপদপ দপদপ করা মোমবাতি পর্দাগুলো ওরা সব বন্ধ, একদম নিস্তব্ধ। তখন আমার যে পিসির বড় ছেলে ছিল আমাকে বলল, অঞ্জনা যে এসছিল সে চলে গেছে। আমি বললাম কেন? প্ল্যান চার্ট করলে গুড বাই বলতে হয়, তাহলে তো আত্মা যায়। বলে এগুলো গল্প কথা, আত্মা নিজের ইচ্ছায় ডাকলে অনেক আত্মা আসে, আবার ওরা চলে যায়, তাড়াতে লাগে না। আর কিছু কিছু আত্মা আছে যারা যেতে চায় না, ওই চলে গেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। খুব ভয় লাগছিল, তো উঠে গিয়ে পিসির ছোট মেয়েটা লাইটটা অন করে দিল, দিয়ে দরজা খুলে দিল। তো আমরা সবাই যে যার মতো খাটের মধ্যে উঠলাম। ওরা তাড়াতাড়ি করে সব কিছু ওদের গোছানো ছিল সরিয়ে দিল আলমারির নিচে, কারণ ওরা এরকম প্রায় 3 জনে করে বাড়িতে, আবার বন্ধু বান্ধবও আসে অনেক সময়। যাই হোক, খুব ভালো কথা। কিন্তু আমি ওই পিসির বাড়িতে থাকা অবস্থায় আমার সাথে প্রত্যেক দিন রাতে বুঝতে পারতাম তুহিন এসে আমার মাথায় হাত বুলাতো, আমার হাতটাও ধরতো, তুহিন আমার পাশে বসে থাকতো, কিন্তু আমি ওর মুখ দেখতে পেতাম না। আমি শুধু ওকে ফিল করতাম, অনুভব করতাম তুহিন আমার কাছে আছে, তুহিন আমার কাছে এসেছে। আর যখন আসতো না, চারপাশে মনে হতো যেন কুকুর ডাকছে, বিড়াল ডাকছে, গরু ডাকছে, খুব হাওয়া চলছে। তারপর যখনই আমার ঘুম ভেঙে যেত তখন দেখতাম না কেউ তো নেই আমার পাশে, আমি তো একা রয়েছি, কই কোনো তো আওয়াজ চিৎকার কিছুই নেই। প্রায় এরকম হতে শুরু করলো। আমাদের অঞ্জনা বলে, দিদি ভাই আমি পিসির বাড়িতে আর কাউকে বলিনি, আমি তুহিনকে এত ভালোবাসতাম, আমি ভাবলাম যদি ওর আত্মাটাই বা আমার কাছে আসে তাহলে দোষ কি, আমি তোকে ভালোবাসি, ওর ভালোবাসা পেলেই হলো। আমি যখন আমার বিহালার বাড়িতে ফিরে আসলাম, আসার পরেও বাড়িতে না ওরকম শুরু হলো। একদিন আমার মা আমাকে বলল, কিরে তুই এরকম এলোমেলো হয়ে শুয়ে থাকিস কেন রে খাটের মধ্যে, কি ব্যাপার, রাতের বেলা কার সাথে কথা বলিস তুই? আমি বললাম, কই মা, না তো, আমি তো রাতে বই পড়ি গুনগুন করে, কোনো সময় গান শুনি। আমাকে মা বললো, সত্যি করে বল কি ব্যাপার, তুই কি কাউকে প্রেম করছিস, ফোনে গল্প করিস, ফোনে কি তার সাথে গান মানে তাকে গান শোনাস? আমি বললাম, না না মা, কি যে বলো না, দূর। আমার মা পরের দিন রাতে এসে বলল, এই অঞ্জনা তোর ফোনটা দে তো, আমি নিয়ে শোবো। আমি বললাম, যা বাবা। তারপর ভাবলাম ফোনটা তো সত্যি আমার কাজে লাগে না, একার মায়ের নিশ্চিন্ত হবে, মায়ের সন্দেহটা কাটবে, ফোনটা দিয়েই দিই। আমি কিন্তু ফোনটা মাকে দিয়ে দিই। মা নিয়ে গিয়ে পাশের ঘরে শুয়ে পড়ে, বাবা আর মা। আমাদের অঞ্জনা বলে, দিদি ভাই ও আমার ঘরে রাতের বেলা 2:30, 3টে, 4টে এরকম সময়, যতক্ষণ না সকালে যে আজামটা পড়ে, আজামের আগে পর্যন্ত ও না আমার সাথে থাকতো। এমনি কিছু না, আসতো, আমার মাথায় হাত বুলাতো, আমার পায়ে হাত বুলাতো, আমার হাত ধরতো, মানে মনে হতো যেন আমার পাশে পাশে রয়েছে সারা রাত। এবার একটা মানুষ যদি রাতের পর রাত যদি না ঘুমায়, তাহলে সেই মানুষটা অটোমেটিক্যালি ওয়েট লস হতে শুরু করবে। অঞ্জনা বলে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, 1 বছরের মধ্যে আমার 15 থেকে 16 কেজি ওয়েট কমে গেল। এমনিতেই আমি খুব মোটা সোটা না, মিডিয়াম চেহারা, একদম স্লিম ফিগার ছিল। আর অতটা কমে যাওয়ায় সবাই বলতো, কি ব্যাপার রে, তোর কি কোনো কঠিন রোগ হয়েছে,
চোখের নিচে পুরো কালি পড়ে গেছে, রাতে ঘুমই তো হতো না, পড়াশোনা করতে পারতাম না, মানে সব সময় ওই তুহিন তুহিন আর তুহিন। তারপর আমার মা একদিন বলল, তুই আমার সাথে চল তো, ঠাকুর বাড়ি নিয়ে যাই তোকে, আমার মনে হয় তোকে কেউ কিছু করেছে, আর না হলে হাওয়া বাতাস লেগেছে। আমি তো যাব না, কারণ আমি গেলে ঠাকুর বাড়িতে যদি তুহিনের কথা বলে দেয়, আর ঠাকুর বাড়িতে তো বলে দেবেই, আমি যাব না। বাড়িতে অশান্তির পর অশান্তি, চূড়ান্ত অশান্তি, অশান্তির শেষ নেই, চলছেই অশান্তি। এরকম বেশ কয়েকদিন চলতে চলতে একদিন চূড়ান্ত পর্যায়ে অশান্তি যেতে বাবা মা জোর করে ধরে গাড়ি করে আমাকে নিয়ে যায়। যখন ঠাকুর বাড়ি নিয়ে যায় তখন সেখানে যিনি ছিলেন পুরোহিত মশাই, উনি বললেন, তোর মেয়ের সাথে একটা পেত আত্মা থাকে, রাতের বেলা একটা বয়স্ক পেত আত্মা। আমি বলছি না, হতে পারে না, বয়স্ক না, ওটা তুহিন। আমার মা বাবা বলছে, অঞ্জনা তুই কি বলছিস, কে কে তুহিন? আমি বললাম, তোমরা জানো না আমি তুহিনকে ভালোবাসি। বললো, তুহিনকে ভালোবাসিস তো তুহিন তোর সাথে রাতে থাকবে কি করে? কি তোর মাথা খারাপ হয়ে গেছে? তখন সেই ব্রাহ্মণ যিনি ছিলেন পুরোহিত বাবা, তখন উনি বললেন, না, তুই যাকে ভাবছিস তুহিন, ওটা তুহিন না, তুহিন না। তোর সাথে মিথ্যে কথা বলে একটা বয়স্ক পেত আত্মা প্রত্যেক দিন রাতে তোকে এসে মাথায় হাত বুলায়, তোর হাত ধরে, তোর পা ধরে, ওটা তুহিন না। আমি তখন বলছি, কি বলছে, তুই তুহিনের মুখ দেখেছিস? আমি তখন বললাম, না বাবা। বলছে, তাহলে তুই কি করে বলছিস তুহিন? তখন আমার মা বাবা, তুহিন কে কে সেটা জানতে চাইলো। আমি মাকে বাবাকে সব বললাম। আমার মা বাবা বলল, তুই বলিসনি কেন এতদিন? আমি চুপ করে আছি, মুখে কোনো কথা নেই। ব্রাহ্মণ মশাই বলল, মারে, তুই যাকে আবেগবশত তোর ভালোবাসা মনে করছিস, সে তোর ভালোবাসা না, সে একজন বয়স্ক পেতাত্মা, বহু বছর ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওরা কোনো জায়গায় গিয়ে পেলান চাট করে ডেকেছিলিস? আমি তখন বলছি, হ্যাঁ। মা বাবা বলছে, কোথায় গিয়ে কি করেছিস? তখন আমি বললাম যে পিসির বাড়ি গিয়ে এরম এরম সব কিছু, সব বৃত্তান্ত। যাই হোক, মা তো পিসিকে ফোন করলো, এই নিয়ে নিজেদের মধ্যে একটু কথা কাটাকাটি হলো। আমি পুরোভাবে একদম ভেঙে পড়লাম। টানা 3 মাস পড়াশোনা করতে যাওয়া, বন্ধু বান্ধবের সাথে কথা বলা সব বন্ধ। বাড়িতে শুয়ে থাকতাম, একটা শোক পেলাম। মানে তুহিন মারা গেছে সেটা আমি মেনে নিয়েছিলাম, শোকটা। তারপর আমি গিয়ে যখন আমার পিসির বাড়িতে বোন ভাইদের সাথে কাজটা করি, তাও আমি কাজটা করার পর যখন আমি ভেবেছিলাম যে রাতের বেলা তুহিন আসে, তখন আমি কিন্তু খুব ভালো থাকতাম, ঘুম হতো না ঠিকই, কিন্তু ভালো থাকতাম। যখন আমি জানতে পারলাম যে তুহিনের আত্মা না, ওইটা তুহিনের আত্মার রূপে মিথ্যে কথা বলে অন্য একজন বয়স্ক পেত আত্মা, যে বহু বছর ধরে ঘুরে বেড়াচ্ছিল, অপঘাতে মৃত্যু তার, সে আমার সাথে থাকে। আমাদের অঞ্জনা বোন বলে, দিদি ভাই, আমার মা কি না করেছে, কি না করেছে, কোথায় কোথায় না নিয়ে গেছে, তারপর গিয়ে আমি সুস্থ হই। দিদি ভাই, এই যে ঘটনাটা তোমাকে আমি বললাম, এই ঘটনাটা আমার জীবনে ঘটে গেছে। এটা ঘটনার মধ্যে একটা কথা বানানো বা মিথ্যে নেই। আর এটা আমি খুব ভালো করেই জানি অঞ্জনা, এরকম হয়। এর আগেও আমি ঘটনা বলেছি, আছে আমার চ্যানেলে দেওয়া আছে। এরকম হয়, এক আত্মাকে তুমি প্ল্যান চার্ট করে ডাকবে, ও না এসে কিন্তু অন্য আত্মা চলে আসে। আর ওই যে চালাক বুদ্ধি যে বয়স্ক পেত আত্মা ব্রহ্মাণ্ডে ঘুরছিল অপঘাতে মৃত্যুর ফলে, সে কিন্তু চুপচাপ থাকে। তখন ওই বোন ভাইরা, পিসির মেয়ে ছেলেরা ভেবেছিল আত্মাটা এসছে কিছুক্ষণের জন্য, আত্মা আসে তো ছেড়ে যায়, চলে যায় স্যাটেলাইটের মতো। তো ভেবেছিল যে আত্মাটা চলে গেছে, কিন্তু আত্মাটা যায়নি। আত্মাটা সব দেখেছে যে ও কে ওকে ডেকেছে, কার ওকে প্রয়োজন। যখন দেখেছে যে অঞ্জনা বলে মেয়েটি তুহিন তুহিন করছে, এত মনে করছে, ও ওই তুহিনের নাম ধরে ওর সাথে
থাকতো রাতে। বুঝতে পারছো কত কিছু হয়। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, শুধু জীবিত মানুষই মানুষের সাথে ছলনা করে না, মৃত আত্মাও ছলনা করে, তাই তো? হ্যাঁ, আর মৃত আত্মা ছলনা করবেই না কেন? কারণ আসছে মৃত, একদিন তো সে জীবিত মানুষই ছিল, তার শিক্ষা তো আগেই হয়ে গেছে, তাই না? তো চলো তোমাদের আমি তাড়াতাড়ি কমেন্টের নামগুলো বলি। আর হ্যাঁ, বলার আগে তোমাদের বলেছিলাম আজকে আমি কেন তোমাদেরকে ঘটনা দিতে পারিনি, তার কারণ হচ্ছে যেই ফোনটি আজ থেকে 6 মাস আগে কিনেছিলাম তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, ওটা রেডমি সি ছিল তো, রেডমি 13C 5G। আমার ফোনটা তোমাদের দেখিয়েছিলাম একদিন লাইভে এসে, আজ থেকে 6 মাস আগে। ফোনটা আমার তারাপীঠ যাওয়ার দিনকে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছিল, হ্যাং তো কদিন ধরে করছিলই, থেকে থেকে স্ক্রিন আউট হয়ে যাচ্ছিল, বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালিও কী প্রবলেম হচ্ছিল। তারপর আমি ভাবলাম যে তার আগেই ভেবেছিলাম ফোনটা আমি চেঞ্জ করব, তো ফাইনালি আমি ফোনটা চেঞ্জ করেই নিলাম। আমার হাতে যে ফোনটা তোমরা দেখছো এই ফোনটা হচ্ছে আমার একদম নিউ ফোন, আজকে আমি নিয়ে এসেছি এই ফোনটা। আর এই ফোনটা হচ্ছে ভিভো ওপো তো, হ্যাঁ, এই ফোনটা হচ্ছে ওপো F27 প্রো প্লাস, তাই তো? আমি প্রিন্সকে সব জিজ্ঞেস করছি কারণ ওরই এগুলো নলেজ, আমার এত নলেজ নেই। যেরকম ফোনের কোয়ালিটি মানে সুপার, আমার লাইভে ফার্স্ট টাইম আমি এত ভালো একটা ফোন ইউজ করছি, অন গড বলছি আমার লাইভে। প্রিন্স তো আইফোন, ও নানা রকমের ফোন ও এক্সপেরিমেন্ট করতেই থাকে, বাট আমি এতটা ফোন চেঞ্জ করি না, কারণ আমি মনে করি পুরনো চাল ভাতে বাড়ে, কিন্তু ওকে আমি দিতে চাইনি। যাই হোক, ওকে আমি দিয়েছি, দিয়ে ওখান থেকে আমি কিছু টাকা মাইনাস করে আর এখানে দিয়ে মোটামুটি আমি ফোনটা নিয়েছি। তো এই ফোনটা কিন্তু খুব ভালোই একটা প্রাইস, খুব একটা কম দাম না। তো যাই হোক, তোমাদেরকে বলে দিলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। আর তোমরা বুঝতেই পারছো ফোনের আমি নামটা বলেই দিলাম, ওপো F27 প্লাস প্রো প্লাস। তো তোমরা সার্চ করে দেখে নিও, আর বেশি কিছু বলবো না, এবার সোজা যাব কমেন্টে। ওকে, তো চলো। আর আমার ডিপিতে কে আছে দেখেছো? দেখতে পাচ্ছ? আমার মা, জয় মা। আসলে নতুন ফোন তো একটু একটু মানে মানে একটু ব্যবহার করতে নতুন নতুন একটু কিরকম কিরকম লাগছে, আদার্স পুরো পুরো পারফেক্ট। এখান থেকে তোমরা অনেক 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 ভালো ভালো ভিডিও, এবার আরও ভালো কোয়ালিটি সাউন্ড সিস্টেম মানে কি না পাবে। চলো, অনেক কমেন্ট এসছে। প্রথম কমেন্ট করেছো অনুপম বিশ্বাস, তারপরে নেহা মাইতি, সমীর মাইতি, শুভঙ্কর ঘোড়ই, আচ্ছা, তারপরে বলেছো দিদি ভাইয়ের শরীর মনে হয় ভালো নেই, খনা খনা কথা বলছে। আমার সত্যি শরীর ভালো নেই, আমার শরীর খুবই খারাপ। আসলে শ্মশানে গিয়ে কাজ করা হয়েছে তো অনেক মধ্যরাত পর্যন্ত, বুঝতে পারছো? শ্মশানে ভাবো অনেকেই ছিল, তো ঠান্ডাটা লেগে গেছে। তারপর হচ্ছে আমাদের টুম্পা বিশ্বাস বোন, টিনা আচারিয়া, সোমা দত্ত, প্রদীপ দাস, সন্তুর দুনিয়া, তারপরে কমেন্ট করেছো ডোরেমন রিয়েল এপিসোড ইন হিন্দি, তারপরে টুকু সাবারওয়াল, তারপরে চন্দনা গোপে দিদি ভাই, তারপরে উৎপল সিং কমেন্ট করেছো, একটা লাভ হার্ট দিয়েছো, ছোট্ট ভাইয়ের একটা ডিপি আছে, তোমাকে অনেক ভালোবাসা। তারপর তাপসী, মৌরয়, আব্দুল হক ভাই, তারপরে প্রিয়াঙ্কা নন্দী, তারপরে কমেন্ট করেছো রবিনা, আর না রবিন, আচ্ছা, তারপর কমেন্ট করেছো রবিন হাজারিয়া, আচ্ছা, তারপরে রাজা মল্লিক, প্রিয়াঙ্কা নন্দী, বাবলি মল্লিক, পিন্টু ঘোষ, হোয়াইট কিং বনু, শম্পা মিনি কিচেন, দীপ, নেহা মাইতি, মিন্টু গায়েন, মাই সিম্পল ভিলেজ লাইভ অদিতি, তারপরে রেশমি ভট্টাচার্যা, আবারও রবিন কমেন্ট করেছে দিদি ভেরি নাইস,
তারপরে কমেন্ট করেছো দেবস্মিতা চক্রবর্তী, তারপরে সুমনা ভট্টাচার্যা, রাজীব জয়সওয়াল, মৌয়া পাল, এসকে কালিম দাদা ভাই, জাসমিন খাতুন, আচ্ছা, তারপরে সুদীপ্ত ব্যানার্জি, অ্যাঞ্জেলিনা সোরেন। আসলে আমার গলাটা বসে আছে তো, উচ্চারণ হবে, তোমরা ভাববে ভুল করছি, কিন্তু আমি ঠিকই বলছি। তারপরে অসীমা ব্যানার্জি, আচ্ছা, তারপরে প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ, পরপর দুটো কমেন্ট করেছো। টিনা ঘোষ, স্বপ্না বিশ্বাস, জয় মা তারা। তারপরে সুদীপ মুখার্জি, তারপরে জয়িতা লাইফস্টাইল, সুজাতা দাস, স্বপন রাউত, শিপ্রাদি, সুপর্ণা। তারপরে কমেন্ট করেছো বাংলাদেশ থেকে শিপ্রা শাহ। দিদিভাই, আমি বাংলাদেশ থেকে বলছি, আমি তোমার একটা ভালো ভক্ত। তোমার বাড়ি কোথায়? আমি যেতে চাই, ইন্ডিয়াতে কখনো গেলে তোমার সাথে দেখা করব। অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই রয়েছে হোয়াটসঅ্যাপের, অবশ্যই যোগাযোগ করে আসবে, অবশ্যই দেখা করব। বনানী কর্মকার দিদিভাই, তারপরে শামিমা সামরোস, তারপরে নন্দিতা সিং, মৌমিতা দাস, কৃষ্ণা মুখার্জি, নবনীতা সিং, পরপর দুটো কমেন্ট করেছো। কৃষ্ণা মুখার্জি দিদিভাই আবারও কমেন্ট করেছো। নীলিমা সিং কমেন্ট করেছো। পিয়ালি ভারদ্বাজ পরপর তিনটে কমেন্ট করেছো। অমৃতা সরকার, মন্টু দাদাভাই, গৌরী দে, শ্রেয়সী, রত্না সরকার, তারপর মিন কমেন্ট করেছো। তারপরে জয়শ্রী দি, তারপর কমেন্ট করেছো প্রিয়াঙ্কা কানাড়া, আচ্ছা প্রিয়াঙ্কা কানরা। তারপরে শ্বেতা কমেন্ট করেছো পরপর তিনটে। তারপরে চন্দ্রানী পাল কমেন্ট করেছো জয় বড়মা, জয় বড়মায়ের জয়, মাগো জয় মা, সবাইকে ভালো রেখো। শ্বেতা কমেন্ট করেছো, মাহি রয় কমেন্ট করেছো, জলি হাজরা দিদিভাই, সঙ্গীতা দিদিভাই পরপর দুটো কমেন্ট করেছো। তারপরে অপর্ণা রয়, জুটিকা, তারপর কমেন্ট করেছো টুম্পা মণ্ডল, সোমা দাস পরিবার থেকে পায়েল মণ্ডল, জয়ন্ত চ্যাটার্জি, তারপর পিঙ্কি বলেছো সোনা দিদি ভাই তোমার ঘটনা আমার খুব ভালো লাগে, আমি আসাম থেকে বলছি। পিঙ্কি, তুমি অনেক ভালোবাসা নিও আর কমেন্ট করো, থেকে থেকে কমেন্ট করো, তাহলে খুব ভালো লাগে। আমরা তো একই পরিবারের মানুষ, কমেন্ট করলে মনে হয় যেন নিজের আত্মীয়রা খোঁজ খবর নিচ্ছে যে আমি কেমন আছি। উমা ঘোষ, তারপর একদম শেষে কমেন্ট করেছো সারিনা উদ্দিন। সবাই অনেক ভালো থেকো, আজকের মতো আসবো, দেখা হবে অবশ্যই কালকে দুপুর 3টের সময় শোনা কথায়। এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।